আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? জাপান আসার আগে কেউ যদি আমাকে এই কথাগুলো বলতো তাহলে হয়তো আমার জাপানের লাইফটা আরেকটু অন্যরকম হইতে পারতো। তো কি ছিল সেই কথাগুলো, সেগুলোই আমি আজকে আমার ভিডিওতে শেয়ার করব যে জাপানে আসার আগে আমি নিজে কি ভুল করছি এবং আপনারা যারা আসতে যাচ্ছেন তারা এই ভুলগুলো থেকে কি শিক্ষা নিতে পারেন, এবং জাপানে যারা আসতে চাচ্ছেন বা জাপানে আসার জন্য ইন্টারেস্ট, তারা এই ভুলগুলো যদি করে না আসেন তাহলে জাপানের লাইফটা আপনার অন্যরকম হবে। তা আমি আসছি মূলত একটু জগিং করতে একটা পার্কের মধ্যে, সেজন্য ভাবলাম একটা ভিডিও করি এবং আপনাদেরকে সমস্যাগুলো বলি। আমার কথা শুনে কেউ ভাইবেন না আমি খুব হেলদি লাইফ লিড করি, হেলদি খাবার খাই, মোটেও এরকম না। যখন মন চায় মাঝে মধ্যে দৌড়াদৌড়ি করি নিজেকে একটু ফিট রাখার জন্য, বাট আমি মোটেও কোনো হেলদি ডায়েট বা হেলদি পারসন না, খুবই আওলা জলা লাইফ লিড করি অ্যাজ ইউজুয়াল আপনাদের মতোই। তো যেটা বলতে চাচ্ছিলাম আসলে যে জাপানে আসার পরে আমি মূলত 7টা জিনিস নিয়ে আজকে কথা বলবো। যদি আপনারা করে আসেন আশা করি আপনার জাপান লাইফ টোটালি অন্যরকম হবে। প্রথমে যে জিনিসটা বলবো, এটা আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি, সেটা হচ্ছে বাসা। জাপান আসার আগে বাসাটাকে আসলে এইভাবে গুরুত্ব দেই নাই, বা বাসার যে কি ইম্পর্টেন্সি এটা আসলে বুঝে আসি নাই। জাপানে যদি বাসা জানেন আপনার কেরিয়ার ডেভেলপ হবে, আপনি থেকে মজা পাবেন, মানুষের সাথে কথা বলতে পারবেন, কমিউনিকেশন করতে পারবেন, কাজের ক্ষেত্রে আপনি বেটার অপরচুনিটি পাবেন। মানে বাসার বিকল্প কিছু নাই। জাপানে যদি মোস্ট টপ প্রায়োরিটি কোনো কিছু রাখতে চান, সেটা আপনার সৌন্দর্য না, সেটা ফিটনেসও না, টাকাও না, কোনো কিছু না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ টপ প্রায়োরিটি। হ্যাঁ, তো যেটা আমি করে আসি নাই, আশা করবো আপনারা যারা জাপানে আসবেন তারাও এটা করে আসবেন না। সেকেন্ড যেই চ্যালেঞ্জটা আমি ফেস করি সেটা হচ্ছে, মানে আসার পর যেটা ফেস করছিলাম সবচেয়ে বেশি যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে মোবাইল নিয়ে। বাংলাদেশে থাকতে আমার যে মোবাইলটা ছিল, জাপানে আমি জানি না, জাপানের সিমগুলো আসলে গ্লোবাল ফোন না হইলে আপনার সিম কিন্তু সাপোর্ট করবে না, এবং জাপানের সিমের ক্রাইটেরিয়া কিন্তু একটু মানে কি বলে এটাকে, জাপানি ল্যাঙ্গুয়েজে বলে ম্যান্ডক্সাই, মানে প্রবলেমেটিক। আমি মূলত অ্যান্ড্রয়েড ফোনই চালাইতাম, ফোনের প্রতি ওইভাবে ফোকাস করি নাই, কেউ আমাকে বলেও নাই যে ফোন নিয়ে জাপানে আসার পরে প্রবলেম হইতে পারে। আসার পরে যখন ইন্টারনেট প্রয়োজন হলো, সিম কিনতে গেলাম, আমার ফোনে সিম সাপোর্ট করে না। আসার পরে আসলে একটা ফোন কিনা সম্ভব না। হ্যাঁ, আপনি কিন্তু আইসাই 15,000 20,000 টাকা খরচ করতে পারবেন না, বিশেষ করে স্পেশালি যারা স্টুডেন্ট বা জব বিষয়ে আসেন। কারণ আমি আসছি অনেকগুলো টাকা খরচ করে, এখানে টাকা আবার নতুন করে খরচ করার ফোনের পিছনে আসলে ওই মেন্টালিটি শুরুতে থাকে না, ফোনে সিম সাপোর্ট করবে না। এই জন্য বাংলাদেশ থেকে অবশ্যই ইনশিওর করে নিয়ে আসবেন যে ফোনটা আপনি নিয়ে আসবেন সেটা যেন গ্লোবাল ফোন হয় এবং জাপানের সিম যেন সাপোর্ট করে। আমার ফোনে সাপোর্ট করে নাই, আমার ফ্রেন্ডের ফোনে সাপোর্ট করে নাই, আমার নতুন যে একজন রুমমেট আসছে তার ফোনেও সাপোর্ট করে নাই। ঠিক আছে, এই চ্যালেঞ্জটা জাপানে অনেকেই ফেস করে, অনেক আনলিমিটেড পার্সনরা ফেস করে। তো সিম কিনতে গিয়ে আমি যে কি ধরনের ভোগান্তিতে পড়ছি সেটা নিয়ে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এই একটা চ্যালেঞ্জ আপনারা ফেস করবেন, এটা অবশ্যই কারেকশন করে আসবেন বাংলাদেশ থেকে আসার আগেই। নাম্বার যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে, আপনি যে এজেন্সি থেকে আসেন বা যার মাধ্যমে আসেন, আমি যে ভাইয়ের মাধ্যমে আসছিলাম, তো আসার পরেও দেখা যায় আমার 1 মাস 5 দিন বসে থাকতে হয়েছে, যেটা আমি জানতাম না যে আমার এখানে আসার পরে 1 মাস 5 দিন বসে থাকতে হবে। যদিও ওই ভাই আমাকে ব্যাকআপ দিছে, থাকা খাওয়া বা টেক কেয়ার করা সবকিছু ওই বড় ভাই ব্যাকআপ দিছে, কিন্তু অনেকেই আছে যারা জাপান আসার পরে ওই ধরনের বড় ভাই থাকে না, নিজেকেই সার্ভাইভ করতে হয়। তো অনেকের ক্ষেত্রে 2 মাস 3 মাসও হয়ে যায়, জব পায় না। ঠিক আছে, তো আপনি হয়তো দেশে ঋণ করে আসছেন অনেক টাকা, জাপানে কোনো মতে 15 দিন বা 1 মাস খাওয়া যায় এরকম একটা টাকা নিয়ে আসছেন, চিন্তা করছেন কি যে যাই তো কাজ শুরু করব, পরের মাসে স্যালারি পাইলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাস্তবে এরকম না, বাস্তবে আপনি 2 থেকে 3 মাসের টাকা নিয়ে আসবেন, এটা আমার সাজেশন। নাইলে কিন্তু পরে আসার পরে ভোগান্তিতে পড়বেন, দেশের থেকে টাকা আনতে হবে অথবা কার কাছে টাকা চাবেন, নতুন অবস্থা কিভাবে টাকা আনে আপনি জানেনও না, বিভ্রান্তিতে পড়বেন। আমি সাজেস্ট করবো মিনিমাম 2 মাসের থাকা খাওয়ার খরচ নিয়ে আসবেন। যদি আপনার কাছে টাকাটা থাকে আপনি বাংলাদেশে আবার পাঠিয়ে দিতে পারবেন, বাট মিনিমামটা নিয়ে আসবেন, যেটা আমি নিজে চ্যালেঞ্জ ফেস করছি এবং অন্যরাও করে। তো এই কাজটা আপনারা করলে জাপান আসার পরে মোটামুটি রিল্যাক্সে একটু থাকতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আসার পরে যেই সাফারটা করছে, যে এটার মধ্যে দিয়ে গেছে সেই বলতে পারবে। 4 নাম্বার হচ্ছে ইনস্টাগ্রাম, তারপর হচ্ছে ফেসবুক রিলস আর টিকটকের রিলস না দেখে জাপান না আসা। আগে যখন জাপানের ভিডিও দেখতাম, বিশেষ করে অ্যানিম, তারপর আমার পিছনে যে নেচার দেখতেছেন, পাখির আওয়াজ,
এগুলা দেখে অ্যাট্রাক্ট হয়ে না জাপানের প্রতি। জাপান অনেক সুন্দর, রাতের বেলা লাইটিং, সুশি অনেক টেস্টি, এগুলা দেখে জাপানের প্রতি ভুলো অ্যাট্রাক্ট হয়ে না। জাপান প্র্যাকটিক্যাল লাইফ নিয়ে রিসার্চ করেন, প্র্যাকটিক্যালটা সম্পূর্ণই ভিন্ন। এই নেচার দেখার সময় আপনি পাবেন না, ঠিক আছে? অ্যাকচুয়ালি জাপান আপনি আসলেই কেন আসতে চান সেই পারপাসটা খুঁজে নেন এবং হচ্ছে এগুলা নিয়ে একটু জানার চেষ্টা করেন। শুধু লাইটিং, অ্যানিম আর এই সৌন্দর্য দেখে জাপানের প্রতি আকৃষ্ট হয়েন না, যেটা অনেকেই হয় কিন্তু আসার পরে সাফার করে। নম্বরে সবচেয়ে বেশি আমি যেটা সাফার করছি সেটা হচ্ছে কাজের ব্যাপারে ভুল ধারণা। আপনি মনে করেন কি জাপান আসলে আপনাকে হচ্ছে চেয়ার টেবিলে বসে কাজ দিবে, সকাল বিকাল কফি দিবে, কফি খাবেন, মাস শেষে স্যালারি পাবেন। তো জাপানের কাজে কি পরিমাণ কষ্ট এটা আমি আপনাকে ভিডিওতে বলে বা ফোনে বলে আমি আসলে বুঝাইতে পারবো না। এখন অনেকে এসে এখানে কমেন্ট করবেন, ভাই বাংলাদেশে ধান কাটা কষ্ট, বাংলাদেশে গার্মেন্টসের কাজ কষ্ট, পৃথিবীর যে কোনো কাজই কষ্ট, এটা আমি মানি এবং আমি রেসপেক্টও করি। বাট জাপানের কাজের ধরন একটু ভিন্ন, এটা আপনি প্র্যাকটিক্যালি করলে তখন বুঝতে পারবেন। তারপর আমি সিম্পল একটা ধারণা দেই। জাপানে আপনি হচ্ছে কাজের ব্যাপারে মানে সম্পূর্ণই আমাদের ভুল কনসেপ্ট। আপনি হয়তো বাংলাদেশে বসে ভাবতেছেন যে দূর করে ফেলবো, আমি প্রচুর হার্ডওয়ার্ক করতে পারি, কিন্তু জাপানে আসার পরে এই হার্ডওয়ার্কটা করা যে কতটা কষ্ট, যারা এটার মধ্যে দিয়ে গেছে একটা পর্যায়ে সয়ে যায়, যে কোনো কিছু একটা পর্যায়ে গিয়ে সয়ে যায়। বা শুরুর ধাক্কাটা অনেক কঠিন, আমার কাছে এখন কঠিন মনে হয় না, বা শুরুতে প্রচুর কষ্ট মনে হইতো, এখনো কষ্টই হয় বাট শুরুর দিকের কথা মনে হয় না। এই জন্য কাজের ব্যাপারে যে মাইন্ডসেটটা আছে সেটা চেঞ্জ করে আসবেন। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার যেই ম্যানেজার থাকবে বা আদার্স কলিগসরা থাকবে, জাপানের কালচার হচ্ছে ওদের সাথে স্পিড মেনটেন করে কাজ করতে হয়। আপনাকে একটা কাজ শিখাইলে সেটা পরের বার তারা পারফেক্ট ডেলিভারি চায়, ঠিক আছে? এবং জাপানের যে স্টুডেন্টরা আসার পরে রেস্টুরেন্ট কাজগুলা করে, এগুলো খুবই হার্ড ওয়ার্কিং। কাজের ব্যাপারে যে ধারণা আছে সেটা প্রপার ভাবে বাংলাদেশ থেকে মাইন্ডসেট নিয়ে আসবেন যে হ্যাঁ আমার কাজ এই ধরনের হবে। কোনো লেভেলের ইমাজিন নিয়ে যদি আসেন তাহলে কাজের ব্যাপারে আইসাও ধাক্কা খাবেন। 6 নম্বর হচ্ছে ভুল মাইন্ডসেট আপ। হ্যাঁ, জাপানের প্রতি ভুল মাইন্ডসেট আপ, অর্থাৎ আমি যেটা ভাবতাম যে জাপান আসার পরে একদম জীবন এরকম একদম চুটকির মতো পাল্টে যাবে, বিষয়টা এরকম না। জাপান আসার পরে জাপানের যে সার্ভাইভাল লাইফ একটু ভিন্ন। হ্যাঁ, বাংলাদেশ থেকে তো অবশ্যই ভালো, বাট আপনি আসার পরে কিন্তু আপনি ফ্যামিলি নিয়ে আসবেন না, এখানে আপনার গার্ডিয়ান কেউ থাকবে না। সো নিজের রান্না বান্না, তারপর হচ্ছে এখানকার এনভায়রনমেন্ট, পুরাটা একটা সার্ভাইভাল গেম। হ্যাঁ, তো সার্ভাইভাল গেম হচ্ছে ছোটবেলায় বিয়ার গ্রিলসের ডিসকভারিতে যে অনুষ্ঠান দেখতাম না, সেরকম একটা মাইন্ড সেট আপ নিয়ে আসবেন যে হ্যাঁ আমাকে জাপান গিয়ে এরকম সার্ভাইভাল গেম খেলতে হবে এবং সেই সার্ভাইভাল গেমের জন্য আমি যে পরবর্তী পয়েন্টটা বলবো সেই পয়েন্টটা করে আসবেন, ঠিক আছে? তো মাইন্ড সেট আপ অবশ্যই চেঞ্জ করে আসবেন জাপানে আসার আগে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে সার্ভাইভাল গেম, জাপানের যে সার্ভাইভাল গেম আছে সেটা খেলার জন্য আপনাকে অবশ্যই স্কিল হয়ে আসতে হবে। আমি মনে করি আমার মতো যারা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর জাপানে থাকে বা কন্টেন্ট ক্রিয়েট করে, সবাই এই ব্যাপারটাকে মাস্ট বি নোট করে এবং মাস্ট বি ইম্পর্টেন্সি দেয়। সেটা হচ্ছে জাপানের প্রতি, জাপানে আসার আগে স্কিল ডেভেলপ করা। প্রথম যে স্কিলটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, মানে মিনিমাম N4 বা হচ্ছে N5 যদি করেন সেটা খুব ভালোভাবে করে আসা। এবং হচ্ছে নিজের প্রতি নিজের যে সামান্য স্কিলগুলো আছে, রান্না করার স্কিল, কারোর সাথে কমিউনিকেশন করার স্কিল, মানুষের সাথে মিশার স্কিল, এই 3-4টা স্কিল যদি আপনি ডেভেলপ করে আসেন তাহলে আপনার জাপান লাইফটা আরো ইজি হবে। হ্যাঁ, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ স্কিল মাস্ট লাগবেই। তো এই যে 7টা পয়েন্ট বললাম এগুলো মূলত কোর পয়েন্ট, এবং এই পয়েন্টগুলো যদি আপনি সলভ করে আসেন, আমি মনে করি জাপানের লাইফটা আমার থেকে বা অন্যান্য 10 জনের থেকে আপনি অনেক বেশি আগে থাকবেন এবং জাপানে আসার পরই আপনি হচ্ছে খুব হেলদি একটা লাইফ লিড করতে পারবেন। এবং যেগুলো বললাম এগুলো খুব মোস্ট ইম্পর্টেন্ট এবং আমি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফেই বাধাগুলো ফেস করছি, এখনো করতেছি, ঠিক আছে? আর জাপানি ল্যাঙ্গুয়েজটা এমন কোনো ল্যাঙ্গুয়েজ না যেটা আপনি 2 মাস সময় দিলে 3 মাস সময় দিলে শিখে ফেলবেন, বিষয়টা এরকম না। এটা খুবই লং একটা প্রসেস, আপনার রেগুলার স্টাডি এবং রেগুলার হচ্ছে প্র্যাকটিসের উপর নির্ভর করে। একটা ল্যাঙ্গুয়েজ আপনি চাইলে 2 মাসে ভোকাবুলারি মুখস্থ করে জাপানি ভাষায় কথা বলবেন, এটা পসিবল না। হ্যাঁ, কারণ হচ্ছে আমি নিজে প্র্যাকটিক্যালি পড়ছি তো, বা এখনো টুকটাক পড়তেছি, আমি জানি সেটা শর্ট টাইমে পসিবল না। যদি পসিবল হইতো তাহলে কেউ এই যে ল্যাঙ্গুয়েজ গাক্কুতে এসে 1.5 বছর 2 বছর ল্যাঙ্গুয়েজ শিখতো না, ঠিক আছে? তা আপনি যদি জাপানের প্রতি সত্যি ইন্টারেস্ট থাকেন তাহলে ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করেন। আর যে আদার্স স্কিলগুলো বললাম এগুলো তো অবশ্যই লাগবেই, ঠিক আছে? লাস্ট যে ভিডিওটা ছিল এটাতে আমি যেরকম এক্সপেক্ট করি নাই তার থেকে অনেক ভালো রেসপন্স পাইছি,
তার জন্য আমার যারা সাবস্ক্রাইবার আছেন অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখেন ঠিক আছে, আমি চাই ভিডিও দেখার পাশাপাশি রেসপন্স করেন, মানে একটা লাইক দেন। লাইকের সংখ্যাটা দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ ভিডিওটা আপনার উপকারে আসছে, বা আমিও হচ্ছে কন্টেন্ট বানানোর মোটিভেট পাবো। ঠিক আছে, কোনো ধরনের হেল্প প্রয়োজন হলে আমার ইনস্টাগ্রামে ফলো দিয়ে আমাকে টেক্সট করতে পারেন, অথবা আমার ফেসবুক পেজ আছে সেখানেও ফলো দিয়ে আমাকে ফেসবুকেও টেক্সট করতে পারেন। আমি আমার ফ্রি টাইমে অবশ্যই রিপ্লাই দিব, বাট মোস্ট অফ দ্য টাইম আমি মূলত ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকি, এবং ইনস্টাগ্রামে টেক্সট দিলে আপনি আমাকে খুব দ্রুত ক্যাচ করতে পারবেন। বলেন, যেরকম বলছিলাম যে আমি জগিং করবো, এখন একটু জগিং এ যাই। কোথায় কোথায় যাই সেটা আপনাদেরকে আমি দেখাবো। হ্যাঁ, জাপানে বিকালবেলায় সময়টা অনেকই দৌড়ায়, বুড়া বুড়ি ছেলে মেয়ে। বারবার শুট করা, ভিডিও করা একটু টাফ। আধা ঘন্টা দৌড়াবো, তারপর বাসায় চলে যাব। ভালো লাগলে লাইক দেন, সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফেজ।